আমরা যারা ক্লাইমেট জাস্টিস ডিমান্ড করি তাদের সবচাইতে বড় দাবিটাই হচ্ছে যে ফসিল ফুয়েল থেকে সরে এসে রিনিউয়েবলে যেতে হবে, কারণ ফসিল ফুয়েল হচ্ছে সবচেয়ে লার্জেস্ট ইমিটার অফ গ্রিনহাউস গ্যাস। এটাই পৃথিবীকে উত্তপ্ত করে ফেলছে, এবং শুধুমাত্র যে পরিবেশবাদী হিসাবে তা না, এটা কিন্তু একজন মা হিসাবেও আমি চিন্তা করি যে সত্যি এইবার যা বিপর্যয়গুলো হলো, এই যে বন্যাগুলো হলো, এরকম তাপদাহ হলো, আমার বাচ্চাকে আমি কোথায় রেখে যাচ্ছি, কোন পৃথিবীতে রেখে যাচ্ছি, মানে কত টাকা ওর জন্য রেখে গেলে ও আসলে এগুলো থেকে নিজেকে সুরক্ষিত রাখতে পারবে। কোনো টাকার অ্যামাউন্ট কিন্তু কেউ বলতে পারবে না। হ্যাঁ, এই যে বাংলাদেশ আন্তর্জাতিক জলবায়ু পরিবর্তন নিয়ে যে আন্তর্জাতিক আইন, সেখানকার সম্মেলনে গিয়ে টাকা চায়, সঙ্গত কারণেই টাকা চায়, কিন্তু আমি শুধু ভাবি যে আমার 1/3 দেশ যদি চলে যায় পানির নিচে, কত টাকা আমাকে দিলে আসলে আমি সত্যি এই মানুষগুলোকে বাঁচাতে পারবো বা আমার দেশটাকে বাঁচাতে পারবো। আপনার মানচিত্র আপনি ভিন্নভাবে আঁকবেন, আমি যেভাবে এঁকেছি আমার বাচ্চা সেভাবে আঁকবে না, এটাই তো কত বড় একটা কষ্টের জায়গা। আমি একটু শুরু করতে চাই একটা কথা বলে, যেহেতু এখানে ফেসবুকে যাচ্ছে, সেটা হচ্ছে যে বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকাকে এই জন্য ধন্যবাদ দিচ্ছি যে তারা আমাদের সাথে আমাদের প্রস্তাবের সাথে একমত হয়ে প্লাস্টিকের বোতল আজকে দেননি। আমরা আমাদের বেলার কোনো প্রোগ্রামে প্লাস্টিক, সিঙ্গেল ইউজ প্লাস্টিকটা ব্যবহার করি না। হ্যাঁ, আমরা চাইলে যে এই প্লাস্টিকগুলো ব্যবহার না করে থাকতে পারি, শুধু কাগজে দিলেই হয়। এনার্জি ইজ ইকোনমি। তো আমার পাশে বসে দিলীপদা বলছিলেন যে কেন আমরা তো অনেক কথা বলছি, আর কত বলবো। আচ্ছা, আমরা যদি না বলি তার পরিণামটা কি হবে? আমরা যদি কথাগুলো বলা বন্ধ করে দিই, তাহলে রহমতুল্লাহ ভাই যে ইকোনমিক্সের কথাটা বললেন, সেই ইকোনমিক্স এমন বেশি প্রিভেইল করবে যে এখান থেকে মানুষকে বাঁচিয়ে আনার আর কোনো উপায় থাকবে না। এবং আপনি যেটা বললেন দীপালদা, যে আসলে মানুষকে তো চলতে হবে, মানুষ তার মতন রাস্তা কিন্তু ঠিকই বের করে নিচ্ছে। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পেলে সেটা একটু সুবিধা হতো। আমরা 2050 সাল নাগাদ যে টার্গেটটা বাংলাদেশ রাষ্ট্রীয়ভাবে একটা দলিলে সেট করেছে, 2050-এ গিয়ে যদি আমি ওই টার্গেট ফুলফিল করি, 2040 অবধি কিন্তু আমি বেশ কনজারভেটিভ ওয়েতেই যাচ্ছি। 2040 সাল অবধি আমি কিন্তু যে ইকোনমিক্সের কথা রহমতুল্লাহ ভাই বললেন, সেই ইকোনমিক্সের মধ্যেই থাকবো, এবং সেই ইকোনমিক্সটা মানুষের জন্য তো বেনিফিশিয়াল হচ্ছে না। আর 2050 সাল নাগাদ পৃথিবীর এখন যে অবস্থা, উন্নত বিশ্বরা না বুঝে তো আর এখানে ইনভেস্ট করতেছে না। চীনের মতন বুদ্ধিমান একটা জাতি তো না বুঝে এটা ইনভেস্ট করছে না, ভারতের মতন বুদ্ধিমান জাতি তো না বুঝে ইনভেস্ট করছে না। 2050 সাল নাগাদ কিন্তু এটার নেতৃত্ব দেওয়ার মতন বিষয় থাকবে না, এইটা তখন নর্ম হয়ে যাবে, কারণ তখন মানুষের হয়তো আর কোনো উপায় থাকবে না। এইভাবে করে জলবায়ু পরিবর্তনের মুখোমুখি থাকলে বৈশ্বিক সম্প্রদায় একসময় বিদ্রোহ করতে বাধ্য। ফলে আপনি যদি লিডারশিপ দেখাতে চান রিনিউয়েবল এনার্জির ক্ষেত্রে, আপনাকে এখনই অ্যাম্বিশাস একটা প্ল্যান করতে হবে।